সন্ধ্যা রাত ৮টা ৩০-এর ঘরে। সারাদিন প্রহরের তপ্ত রোদে শরীর জ্বালাপোড়া করলেও এই ভর সন্ধ্যার আকাশে জ্বলজ্বল করা তারার নিচে স্নিগ্ধ ধরনের ঠান্ডা হাওয়া বইছে। ভাবসা গরমের তমাট ভাবটা আর নেই। শীতল পরিবেশ, শীতল হাওয়া মন শরীর জোড়ানোর জন্য যথেষ্ট। কিন্তু এই শীতল পরিবেশেও হৃদের মতন মেজাজ মানুষের মন ঠান্ডা হওয়া হয়তো সম্ভব না। রুক্ষ হাতে সেই কখন থেকে স্টিয়ারিং চেপে ড্রাইভ করছে সে। চোয়াল শক্ত ক্ষিপ্ত মেজাজ, ডান হাতে জলজল করছে তাজা রক্তের কাটা দাগটা। এই কাটা জায়গার রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা বুঝতে পারছে না পাশের সিটে বসা রাদিফ। সে অপরাধীর ন্যায় ভাইয়ের পাশে চুপচাপ বসে উৎখুস করছে। পেছনের সিটে যথারীতি আসিফ বসা। আসিফের অবস্থা রাদিফের মতন অপরাধী না হলেও সে সাংঘাতিক ভয়ে আছে হৃদের ড্রাইভিং করা নিয়ে। হৃদ রাগে মেজাজ হারিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে না বসে। আসিফ আল্লাহ আল্লাহ করে নিজের জানটা হাতে নিয়ে বসে আছে। কি একটা অবস্থা তার, পারছে না হাউমাউ করে কাঁদতে হৃদের ভয়ে, আবার হৃদকেও কিছু বলতে পারছে না। তাহলে রাদিফের উপর হওয়া সবটা রাগ সোজা আসিফের উপর দিয়ে চলে যাবে। সেজন্য আসিফ এক প্রকার বাধ্য হয়েই চুপ রইল। তবে রাদিফ অপরাধী মুখ করে চুপি চুপি বারবার হৃদের আহত হাতগুলোর দিকে তাকাচ্ছে। হৃদ দক্ষ হাতে ড্রাইভিংয়ে হাত চালানোর জন্য তার বাহুর মাংসপেশি ফুলে কালো শার্টের উপর দিয়ে ঠিকরে ছিঁড়ে বের হতে চাচ্ছে বডি। কুইনে গুটানো শার্টের হাতাগুলো এলোমেলো, কালো শার্টের উপর রক্তের ছিটা গুলো কালো দাগ হয়ে আছে। তখনকার অফিসের পরিপাটির হৃদ খান আর নেই। এখন বেশ উগ্র আর ভিলেন টাইপের মনে হচ্ছে তাকে এক দেখায় মানুষ বলবে সে মারামারিতে ওস্তাদ। রাদিফ শুকনো গলায় ঢোক গিলল, ভয়াত্মক চোখ আওড়ালো হৃদের বাম হাতের দামি রোলেক্স ঘড়িটার দিকে। কাজ ভেঙে থেতলে গেছে ঘড়িটা, আর সে কাজ ভাঙা হৃদের হাতের শিরায় ঢুকে কাটা ছেঁড়ার মতন দাগ হয়েছে। রাদিফের বেশ মায়া হলো বড় ভাইয়ের জন্য। আজ ওর জন্য হৃদ আবারও মারামারিতে জড়ালো। মা শুনলে নিশ্চয় রাদিফকে বকবে, কিন্তু রাদিফই বা কি করবে? ওকে জানতো নাকি হঠাৎ এমন হামলা হবে ওর উপর? কি ভয়ানক একটা পরিস্থিতিতে ফেসে গিয়েছিল সে। যদি সময় মতো হৃদ ভাই না আসতো তাহলে হয়তো আজ রাদিফের মতো মৃত্যু হতো, আর নয়তো শত্রুরা ওকে ভয়ঙ্করভাবে আহত করে রাস্তায় ফেলে যেত। এমনিতেই হৃদের আসার আগে লোকগুলোর সাথে ধস্তাধস্তি করে পালাতে চেয়ে বেশ আঘাত পেয়েছে সে। গুন্ডা লোকগুলো সংখ্যা বেশ ছিল, প্রায় ২০-২৫-এর মতন হবে। এতগুলো লোকের সাথে সে আর ড্রাইভার একা পেরে উঠবে না বলেই পালাতে গিয়ে আরও আহত হলো। রাদিফের তো গায়ে হলুদ পাঞ্জাবিটা জায়গায় জায়গায় ছিঁড়ে রক্তের দাগ লেগে আছে। সাথে রাদিফের কপালে, গালে, গলা, হাতে, বুকে, পেটে প্রায় অনেক জায়গায় কাটা ছেঁড়ার দাগ হয়েছে। রাদিফ অপরাধীর ন্যায় ভারী নিঃশ্বাস ফেলল। আজকের ঝামেলাটা মূলত তাদের বাবা নিহাল খানের রাজনৈতিক শত্রুতা ধরে করা হয়েছিল রাদিফের উপর। বংশ পরস্পরায় রাদিফদের পরিবারের সকলে রাজনৈতিকের সাথে জড়িত। বলতে গেলে বাপ দাদা বড় বাবা সকলে রাজনৈতিক করত। এই সূত্রে হৃদয় এসবে জড়িয়ে। রাদিফ জড়িত আছে, তবে খুব কম। বাবা নিহাল খানের ইলেকশনের কাজ ছাড়া তাকে আর দেখা যায় না এসবে। মূলত তারা একটা রাজনৈতিক পরিবারের বংশধর, আর সেই জন্যই তাদের গোপন শত্রুর সংখ্যাও বেশি। রাদিফ মূলত এইসব রাজনৈতিকের বেশি একটা জড়ায় না, কিন্তু সরাসরি হৃদের ক্ষতি করতে পারছে না বলে রাদিফকে দুর্বল পয়েন্ট বানিয়ে মারতে চেয়েছিল। সময় মতো হৃদ চলে আসায় এই যাত্রায় প্রাণ বাঁচল সে। রাদিফ বেশিরভাগ সময়ই দেশের বাইরে থেকে পড়াশোনার জন্য। পেশায় সেও একজন ডাক্তার। এবার ডাক্তারি
ইন্টার্নশিপ করেছে। রাদীপ দেশে যখন আসে তখন মা বাবা আর ভাইয়ের বাসায় দৌড়াদৌড়ি করে দিন কাটায়। আসলে তাদের বাবা মার সম্পর্কের অবনতির জন্য হৃদ রাদীপ দুই ভাই মা বাবার সঙ্গে একত্রে থাকতে পারে না। তাদের সুন্দর পরিবারটা একত্রে হয়েও আজ বিচ্ছিন্ন। রাদীপ হতাশায় ভারী শ্বাস ফেলে। হৃদকে উদ্দেশ্য করে অপরাধীর গলায় শুধালো, ভাই, তোমার কাটা হাতে এখনো রক্ত পড়ছে, ব্যান্ডেজ করা দরকার। তুমি গাড়িটা আফসিসকে চালাতে দাও, আমি তোমার হাতটা ব্যান্ডেজ করে দিই। রাদীপের কথা থামতে থামতে বেশ জোরেই ব্রেক কষল হৃদ। হঠাৎ ব্রেক কষায় পেছন থেকে আসিফ আর সামনে থেকে রাদীপ দুজনেই সামনে ঝুঁকে গেল মুহূর্তে। তাড়াহুড়োয় দুজনের ঠিক হয়ে বসার আগেই হৃদ শক্ত চোয়ালে স্টিয়ারিং চেপে বলল, বের হ। তাড়াহুড়োয় রাদীপ আসিফ দুজনেই সোজা হয়ে বসলো। আসিফ তো ভয়ে একদলা থুতুও বুকে ছিটিয়ে দিল। জানটা তার হাতে চলে এসেছিল হঠাৎ হৃদের ব্রেক কষায়। মনে হয়েছিল এই বুঝি ইন্না নিল্লা পড়বে নিজের ভাগ্যের ফেরে। আজ সে বেঁচে গেল। কিন্তু আর কিছুক্ষণ হৃদ ভাই এভাবে হঠাৎ হঠাৎ ব্রেক কষে গাড়ি চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কখন কি হবে সেই ভেবে টেনশনে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আসিফের আকাশ কুসুম চিন্তার ধ্যান কাটলো রাদীপের অধৈর্য গলায়। হৃদকে শুধিয়ে রাদীপ বলল, মানে কি হয়েছে ভাই, বের হবে কেন? স্টিয়ারিং শক্ত হাতে চেপে দাঁত কিরমির করে হৃদ একই গলায় বলল, আই সেড বোট আর আউট নাও। হৃদের রাগ বুঝে আসিফ আর কোনো কিছু চিন্তা না করে পেছনের দরজা খুলে লাফিয়ে বের হয়ে যায়। কিন্তু রাদীপ তারপরও হৃদের সঙ্গে থাকতে চেয়ে বলল, ভাই, আমি একটু থাকি না তোমার সাথে? নো নেভার, আউট। অজ্ঞতা। হৃদের ধমক খেয়ে রাদীপ গাড়ি থেকে নেমে দেখলো ওরা ফাহাদদের বাড়ির গেটের সামনে। মাথার উপর ফেরি লাইটের ছাদ, বিয়ে বাড়ির হইচই গান বাজনা কানে আসছে তাদের। আসিফ রাদীপ একে অপরের মুখ চাওয়াচাই করে হৃদকে এক পলক দেখে এগুলো বাড়ির ভিতরের দিকে। হৃদ তখনও জেদ ধরে গাড়িতে বসে অপেক্ষা করলো নিজের রাগ কমার। গরম মেজাজ নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করলে আরও মেজাজ খারাপ হবে তার। এত মানুষের ভিড় দেখে হৃদ এই মুহূর্তে ভুলেও এসব বিয়ের ঝামেলায় আসতো না। বউকে আজ যদি এই বিয়ে বাড়িতে না থাকতো তাহলে সেও আর ফিরে আসতো না। কিন্তু বেহায়া মনটাকে সে এসব বোঝাতে পারছে না। বউটার জন্য এই বাড়িতে মনটা পড়ে আছে বলে সে বাধ্য হয়ে মনের পিছু পিছু এখানে এসেছে। নয়তো সে কখনোই এত বেহায়া হতো না। তার বেহায়া মন আর তার বেয়াদব বউ দুটোই তার কথা শোনে না, খালি অবাধ্যর মতন একটা আরেকটাকে খোঁজে। হৃদ পরপর ভারী শ্বাস টেনে নিজের রাগ কমাতে চেয়েও ব্যর্থ হলো। কিছুক্ষণ দম ধরে বসেও রইল, কিন্তু কাজ কিছুই হলো না। উল্টো অকারণে আরও মেজাজ খারাপ হলো তার। হৃদের এই বালের মেজাজটা চট করে খারাপ হয়ে যায়। একবার মাথা গরম হয়ে গেলে তৎক্ষণাৎ শান্তও হতে পারে না সে, সময় লাগে। হৃদ সিটে বসে গাড়ির ড্রয়ার খুলে এক টুকরো সাদা রুমাল নিয়ে ডান হাতে কাটা জায়গায় পেঁচালো। রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা জানা নেই, তবে মুহূর্তেই সাদা রুমালে লাল রক্তের দাগ হয়ে গেল। হৃদ ক্ষিপ্ত মেজাজে বাম হাতের ভাঙা ঘড়িটি খুলে ছুঁড়ে ফেললো গাড়ির সিটে। ততক্ষণে রাদীপ আসিফ বাড়ির ভেতরে প্রবেশ করা শেষ। কাউকে আর দেখা যাচ্ছে না। হৃদ গাড়িটা ঘুরিয়ে বাড়ির ভেতরে ঢুকালো, তবে পার্কিং এরিয়াতে নিয়ে গেল না, বরং বাড়ির ভেতরে প্রবেশ করার রাস্তায় গাড়িটা দাঁড় করালো। ফেরি লাইটের ছাদের নিচে এদিকটায় একটু আবছা অন্ধকার আছে, মানুষের আনাগোনা কম, সেই জন্য গাড়িটা এখানে দাঁড় করালো হৃদ। বউয়ের সাথে দেখা করে সে আবার চলে যাবে তাই। হৃদ দক্ষ হাতে গাড়ির দরজা ঠেলে বের হলো। মেজাজি ভঙ্গিতে ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে সামনে এগোলো। দৃষ্টি তার তখনও বাম হাতের শিরার কাটা ছেঁড়া জায়গার উপর। হৃদ গাড়ি থেকে নেমে 2 কি 3 কদম সামনে এগোলো। 4 কদম ফেলবে এরই মধ্যে কেউ ঝড়ের গতিতে পা ফেরে হৃদের কোলে উঠে গলা জোরে ধরল। আকস্মিক ঘটনায় এতে হৃদ তাল হারাবার তার ওই 2-3 কদম সামনে বাড়ানো পাগুলো মুহূর্তে পিছু হেঁটে ধারাম করে গাড়ি বন্ধ দরজাতে বাড়ি খেলো পিঠ। এতটা জোরে সোরে খেলো যে হৃদের পিঠের ধাক্কায় পুরো গাড়ি সহ নড়ে উঠলো তক্ষুনি। হৃদ চোখ খিচে বন্ধ করলো, তার পিঠে ব্যথা পেল, কিন্তু মায়া তখনও পা ফেরে হৃদের কোলে বসে রইল।
গলায় মুখ ডুবিয়ে। রাগান্বিত হৃদ এক মুহূর্তের জন্য নিজের রাগ ভুলে গেল। বিস্ফোরণে হতবিহ্বল হয়ে বোঝার চেষ্টা করলো আসলে কি হয়েছে তার সাথে। কে তার কোলে? হৃদের রুমাল বাঁধা হাতটা অটোমেটিক্যালি চলে গেল মায়ের কোমরে। বেশ তবদা খাওয়ার মতন ঘোরের মাঝে রইল হৃদ। তারপর বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো তার এটা বুঝতে যে আসলে কি হয়েছে তার সাথে। সবটা বুঝতে পেরেই হৃদের রাগ পুনরায় তিল মিলিয়ে উঠল। ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হলো। কোথা থেকে কোনো উটকো ঝামেলা এসে তার কোলে চড়েছে? এত বড় সাহস! হৃদের ক্ষিপ্ত হাত তখনই চালান হলো মায়ার হাতে। শক্ত হাতে মায়াকে কোল থেকে সরাতে চাইলে মায়া মুহূর্তে হৃদের সেই হাতটা ঝাড়া দিয়ে ফেলতে ফেলতে শব্দ করলো নাচক করে। হৃদের হাত থামে। থমকে যাওয়ার ভঙ্গিতে তার বুকে কেঁপে ওঠে বউয়ের উপস্থিতি বুঝছে। শক্ত হাতটা মুহূর্তেই নরম হয়ে আসলো। তিল মিলিয়ে ওঠা রাগটা পানি পানি হলো। ঘোরে থেকে বেরিয়ে এবার বেকুব বনে গেল। তার বউ যে এই অসময় তার বুকে হামলা করবে, চড়ে বসবে, সেটা হৃদের ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না। হৃদের পিঠ শিরশির করছে ব্যথায়। গাড়ির বন্ধ দরজার সঙ্গে বাড়ি খেয়েছে ভালোই জোরে। সেই পিঠ ব্যথা নিয়েই মায়াকে দু হাতে জড়িয়ে নিল। এই প্রথম হৃদ মায়াকে জড়িয়ে ধরা, তাও এতটা কাছ থেকে। মায়ের ক্ষেত্রে হয়তো তাই। দুজনকে এই প্রথম আলিঙ্গন করলো। হৃদের বেয়াদব মন তো বউয়ের পাল্লায় পড়ে বুকের ভেতর লাফিয়ে বেড়াচ্ছে নেচে কুদে। খুশিতে কখন না জানে লাফ দিয়ে বুক থেকে বেরিয়ে যায়। হৃদ মায়ের কোমর চেপে চেপে একটু উপরে তুলল। কোল থেকে মায়ের পা পিছলে যাচ্ছিল বলে হৃদ দু হাতে মায়াকে জোরে ধরে মায়ের ভর নিজের বলিষ্ঠ হাতে নিল। মায়া তখনও দু হাতে হৃদের গলা জড়িয়ে সেখানেই মুখ ডুবিয়ে বসে। সারা শব্দ দুজনের কারোরই নেই। অনুভবে দুজনেই নিশ্চুপ। হৃদের একটা হাত মায়ের কোমরে তো অন্যটা সোজা চলে গেল মায়ের খোপা করা চুলের মুষ্টিতে। হৃদ মায়ার খোপা করা চুলের মুষ্টিবদ্ধ করে পেছনে টানলো। মায়াকে নিজের মুখোমুখি করতেই মায়া চুলের ব্যথায় নাক মুখ কুচকে চোখ বন্ধ করে রইল। তারপর উফ শব্দ করল না। হৃদ মায়ার মুখের উপর ঝুঁকে তার অশান্ত চোখ আউড়িয়ে তাকালো মায়ের বদ্ধ দু চোখের কম্পিত পাতার দিকে। তারপর চোখ ঘুরালো মায়ের গালে পড়া দুই গাছি চুলের দিকে। তারপর নাক, তারপর মায়ের টকটকে লাল কম্পিত ঠোঁটের দিকে। সেই অশান্ত দৃষ্টি পরপর ঘুরে চলল মায়ের থুতনি বেয়ে খালি গলার দিকে। এরপর আরও একটু নেচে। মায়া গায়ের বাসন্তী রঙা শাড়িটা সাথে যেন মায়ের গায়ের রংটাও মিলে ঝিলে জল জল করে উঠল হৃদের চোখে। হৃদ অনুভূতি শূন্য চোখে আবারও মায়ার গলা থেকে দৃষ্টি ঘোরালো মায়ের টকটকে লাল ঠোঁটের দিকে, তারপর কম্পিত চোখে পাতা দিকে। হৃদের শ্বাস যেমন মায়ের মুখে আছড়ে পড়ছে, ঠিক তেমনই মায়ের শ্বাসও হৃদের নিজের উপর অনুভব করলো। হৃদের হঠাৎ ভীষণ রকমের নেগেটিভ ফিল হলো। বাড়াবাড়ি করে বউকে নিজের সাথে পিষে ফেলতে মন চাইল। হয়তো সে সিরিয়াস হচ্ছে। হৃদ উত্তেজনায় কামুন হয়ে ঠাস করে মায়াকে ঘুরিয়ে গাড়ির সাথে পিঠ ঠেকালো। মায়ের পিঠ গাড়ির বদ্ধ দরজার সাথে ঠেকে যেতেই হৃদ মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে পড়ল। মায়ের খোপা থাকা হৃদের হাতটা এবার আরও শক্ত হলো। মায়ার খোপা দেওয়া গাঁদা ফুল মায়ার হৃদ শক্ত হাতে টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে রাগে দাঁতে দাঁত পিষে বলে, হিজাব কই তোর? মায়া ব্যথা পেল। তারপরও মুখে উফ শব্দও করল না, বরং সেভাবেই পড়ে রইল হৃদের গলা জড়িয়ে গাড়িতে পিঠ থেকে। হৃদের গাঁদা ফুলের মালাটা ছিঁড়তে গিয়ে মায়ার চুলসহ খোপা খুলে যায়। অল্প কিছু চুলও সেই মালার টানে ছিঁড়ে হৃদের হাতে আসে। মায়া খুবই আস্তে করে কম্পিত গলায় কোনো রকমের বলল, আপুর হলুদের জন্য পড়া হয়নি। আপুর হলুদের জন্য তোকে কে লাইসেন্স দিয়েছে? আমার অবাধ্য হওয়া? তোকে বলছিলাম না আমার সস্তা জিনিস পছন্দ না? হিজাব পরিসনি কেন? মায়ের কথা বলল না, বরং চোখ বন্ধ করেই সেভাবে পড়ে রইল হৃদের সাথে মিশে। হৃদ মায়ের শরীরের কম্পন টের পেল। মায়ের চোখে মুখের দিকে তাকিয়ে আবারও একই শক্ত গলায় পড়ল, কোলে চড়িয়েছিস কেন? আমি যদি কিছু করে দেই?
তাহলে কাঁদবি? মায়া তীব্র লজ্জায় মুহূর্তে হৃদের হাতের মধ্যে দিয়ে গলায় জড়িয়ে ধরে মুখ টুপালো। হৃদ মায়ার লজ্জায় আঁচ করতে পেরেই বলল। আমি নেগেটিভ ফিল করছি রিত। বলতে বলতে হৃদ দু হাতে মায়াকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হতে চাইল, হয়েও গিয়েছিল। কিন্তু এরই মধ্যে আরাফ খান কোথা থেকে বাগড়া দিয়ে খ্যাক ছেড়ে হৃদ হৃদ বলে ডাকতে ডাকতে এদিকে এগিয়ে আসতে লাগলো। আরাফ খানের ডাকে হুঁশ ফেরে মায়ার। অস্থির ন্যায় তাড়াহুড়ো করে হৃদের কোল থেকে নেমে পালাতে চাইল। হৃদ মায়ের বাহু টেনে ক্ষিপ্ত মেজাজে শুধালো। কোথাও যাবা না, আমার মন ভরেনি, কাছে আসো। আবারও একইভাবে আরাফ খানের খ্যাক ছাড়া ডাকে মায়ার ভয়ে উত্তেজিত হয়ে ছটফটিয়ে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে অস্থির হয়ে পড়ল। প্লিজ ছাড়ুন, দাদাভাই এদিকে আসছে, আসুক। প্লিজ। না। আরাফ খানকে নিকটে আসতে দেখে মায়া ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে অন্য পথে দৌড়ালো। হৃদের তখনকার মায়ার খোপা ফুল ছিঁড়ে দেওয়ায় মায়ার হাঁটু সমান চুলগুলো দৌড়ের তালে দোল খেল। হৃদ ক্ষিপ্ত মেজাজে পেছন থেকে মায়ের দৌড়ে চলে যাওয়া দেখল। বউটা তার ঝড়ের গতিতে এসে হৃদকে এলোমেলো করে দিয়ে আবার হাওয়ার বেগে পালিয়ে গেল। হৃদের ক্ষিপ্ত মেজাজ আর ক্ষিপ্ত হলো যখন আরাফ খান ডাকতে ডাকতে হৃদের নিকট এসে দাঁড়ালো। আরাফ খান কিছু বলবে তার আগে হৃদ রাগে কটমট করে বলল। তোমার টাইমিং সেন্স বড্ড খারাপ দাদা ভাই। আই জাস্ট হোয়াট দ্যাট। আরাফ খান হৃদের খোঁজে এগিয়ে এসেছিল রাদিফের সম্পর্কে জিজ্ঞাসা করতে, রাদিফের উপরে কারা হামলা করেছিল সেটা জানতে। আসিফ বলেছিল হৃদ গেটের সামনে গাড়িতে বসা, সেই জন্যই তিনি এগিয়ে এসেছিল এদিকটায়। হৃদকেও খুঁজে পেল, কিন্তু হৃদ ওনার টাইমিং সেন্স নিয়ে কথা বলার মানেটা তিনি বুঝলেন না। সেই জন্য তিনি অবুঝ গলায় হৃদকে শুধিয়ে জানতে চাইল। আমার টাইমিং সেন্স খারাপ মানে? কি করছি আমি? হৃদ দাঁত পিষে পড়ল। অনেক কিছু করেছ, আমার পার্সোনাল মোমেন্টের ব্যাগরা দিয়েছ। ইউ ডিস্টার্ব মি দাদা ভাই। হৃদের কথায় কেমন বেকুব বনে গেল আরাফ খান। তার পর মুহূর্তেই নাক মুখ কুচকালো উনি। হৃদের পার্সোনাল মোমেন্টে কিভাবে ঢুকলো? হৃদ এমনভাবে বলছে যেন হৃদ তার বউয়ের সাথে ছিল আর তিনি এসে তাদের রোম্যান্সের মধ্যে ঢুকে পড়েছেন। আরাফ খান অনেকটা ব্যঙ্গ করে হৃদকে খোঁচা মেরে বলল। তোর আবার পার্সোনাল মোমেন্ট এমন ভাবে বলছিস যেন বউয়ের সাথে ছিলে এতক্ষণ। হ্যাঁ। হৃদের সোজাসাপটা কথায় তিনি আবারও বিশ্বাস হলো না হৃদকে, বরং ভুরু কুচকে পড়ল। কি হ্যাঁ, আমারে মুরগি বানাস? না। তাহলে তোর বউ কোত্থেকে আসবে? হৃদ পাল্টা প্রশ্ন করে পড়ল। তোমার বউ কোত্থেকে আসলো? আমি তো বিয়ে করেছি। তাহলে আমিও করেছি। হৃদের কথা যেন আরাফ খান বেশ মজা পেল। মুখে কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে হৃদকে খোঁচা মেরে গর্ব করে বলল। তোর কি মনে হয় তুই আমাকে এত সহজে মুরগি বানাতে পারবি? পারবি না তো। আমার চুল কিন্তু এমনি এমনি পাকে নাই, বুঝলি? বেশ কটূক্তি করতে করতে পাকিয়েছি। হ্যাঁ। আরাফ খানের গর্বিত গলার কথায় হৃদ কপাল কুঁচকে ওনার মুখের দিকে তাকিয়ে দু হাত পকেটে গুজে স্ট্রংলি দাঁড়াতে দাঁড়াতে বলল। তোমার বুদ্ধির লেভেল সত্যি অসাধারণ দাদা ভাই। প্রশংসা না করলে নয়, সেজন্য তোমাকে আমার কষ্ট করে আমার মুরগি বানাতে হবে না। তুমি নিজেই মুরগি হয়ে বসে আছো। হৃদের খোঁচা মারা কথায় থমথমে খেয়ে গেল তিনি। আরাফ খান প্রতিবার হৃদকে বিরক্ত করতে মজা পায় বলেই তিনি সব সময় হৃদের পথ আটকে দাঁড়ায়। হৃদও বিরক্ত হয়, এর জন্য ওনার আনন্দ হওয়াটা বেশ থাকে। কিন্তু আজ তিনি হৃদকে বিরক্ত করতে গিয়ে যেন নিজেই হেনস্থা হচ্ছে। উনি হৃদের কাছে জানতে চেয়ে বলল। তাহলে তোর বউটা কে শুনি? এই বিয়ে বাড়িতে সবচেয়ে সুন্দর নারীটি আমার বউ। এবার সরো। হৃদের কথায় তৎক্ষণাৎ আরাফ খান আহাজারি করে বলতে লাগলো। সর্বনাশ! হৃদ, তুই কি আমার বউয়ের উপর নজর দিয়েছিস নাকি? হ্যাঁ। হৃদ আরাফ খানের কথায় বিরক্তি গলায় ছেড়ে পড়ল। তোমার আমন বুড়ি বউয়ের প্রতি নট ইন্টারেস্টেড দাদা ভাই। তোমার থেকে সুন্দর বউ আমার আছে। এবার সরো, বউয়ের কাছে যাব। হৃদ আরাফ খানের পাশ কাটাতে চাইলে তিনি আবারও তাড়াহুড়োয় হাতের লাঠিটা উঠিয়ে হৃদকে বাধা দিতে দিতে বলল। আরে শুন না, যাস কই? কথা তো শুনে যাবি নাকি? পারবো না, সরো। আরে শুন না,
এমন করিস কেন? দাদা ভাই, আমি বিরক্ত হচ্ছি। আরে বাহ, সাব্বাস, কাজের কাজ করেছিস একটা। তুই আরো বিরক্ত হ, আমি দেখি তুই বিরক্ত হস বলেই তো আমি আসি তোর কাছে, নয়তো কি আসতাম বল? হৃদ রাগে এবার সত্যি সত্যি আরাফ খানকে পাশ কাটিয়ে চলে গেল। আরাফ খান হাসতে হাসতে হৃদের চলে যাওয়া দেখলো আর ভাবলো কিছুক্ষণ আগেও তিনি বুক ব্যথার কত নাটক করলো, আয়নকে নিজের কাছে আটকে রাখলো, হেনা খানকে ব্যস্ত রাখলো। মূলত তিনি সবার প্রথমেই জানতে পেরেছিল রাদীপ ঝামেলা পড়েছে। বিষয়টা হেনা খানের কানে যাওয়ার আগে আগে তিনি এই নাটকটা করলো যাতে হেনা খান ওনাকে নিয়ে ব্যস্ত থাকেন। উনি আসিফকে দিয়ে হৃদকে খবর পাঠিয়েছিল রাদীপের উপর হামলা হওয়ার বিষয়ে। হৃদ নিজের ভাইকে বাঁচিয়ে নেবে সেটা উনি জানতেন, হয়েছিল তাই। তবে ওনার বউ আর মেয়েদের চিল্লাচিল্লিতে যেন বিয়ে বাড়ি আনন্দ নষ্ট না হয় সেই জন্য তিনি কৌশলে বুক ব্যথার নাটকটা করলো। কিন্তু হৃদকে বিরক্ত করতে ওনার বরাবরই আনন্দ লাগে, মজা পায়। বাড়িতে ওনার কথায় হৃদ ছাড়া আর কেউই বিরক্ত হয় না বলেই তিনি বারবার হৃদের কাছেই আসেন। কিন্তু তিনি এবার বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছে হৃদ কেমন বউ বউ করছে কথায় কথায়। আসলেই হৃদের বউ আছে নাকি হৃদ মিথ্যা বলে বেড়াচ্ছে বিষয়টা বুঝতে পারছেন না তিনি। হৃদ মিথ্যা বলে না সেটা তিনি জানেন, কিন্তু হৃদের মতন ঠান্ডা মানুষ গোপনে বিয়ে করেছে সেটাও বিশ্বাস হচ্ছে না ওনার। উনি কি শশীকে একবার জিজ্ঞাসা করে দেখবে দুজন আসলেই বিয়ে করে নিয়েছে কিনা? আজ বাতাসের তোড়ে শুধু প্রেমময় গন্ধটাই ভাসল। দৃষ্টিতে দৃষ্টির মিলন। হৃদ ধূপধাপ পায়ে ছাদে উঠতে উঠতে নীরব চোখ ঘুরিয়ে মায়ের সন্ধান করলো। এত ভিড়ের মানুষের মাঝে মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে কপাল কুঁচকালো। সে ফ্রেশ হয়ে এসেছে মাত্র, তবে গায়ের পোশাকটা পাল্টায়নি। বউটা চলে গেলে সেও চলে যাবে নিজ বাসায়, এখানে থাকবে না। হৃদ কপাল কুঁচকে ছাদের এক কোণায় সফট ড্রিঙ্কসের এরিয়াতে গিয়ে দাঁড়ালো। ওয়েটারের থেকে লেমন জুসের গ্লাসটা হাতে নিয়ে আবারও চারদিকে অনুসন্ধানের চোখ ঘুরালো গ্লাসে চুমুক দিতে দিতে। হৃদের অপেক্ষার প্রহর কাটিয়ে মায়াকে দেখা গেল বেশ কয়েক মিনিট পরেই ছাদে সিঁড়ি বেয়ে শ্রেয়ার সাথে উপরে উঠছে। হৃদের খোলে দেওয়া তখনকার চুলগুলোতে মায়া আবারও খোপা করে সেখানে লাল টকটকে গোলাপ গুজিয়েছে। দু হাতে গাঁদা ফুলের মালাটাও ঠিকঠাক দেখা যাচ্ছে। হৃদ বুঝলো বউ তার আবারও পরিপাটি হয়ে এসেছে। হৃদের নিভে যাওয়া খিদাটা আবারও জাগলো বউকে কাছে পাওয়ার। হাতে লেমন জুসের গ্লাসটায় চুমুক দিতে দিতে মায়ার দিকে কেবল শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া শ্রেয়ার পেছন পেছন স্টেজের দিকে দাঁড়াতে ঘাড় বেঁকে হৃদের দিকে তাকাতেই মুহূর্তে চোখাচোখি হলো দুজনে। লজ্জায় মায়া নুয়ে পড়ল। তৎক্ষণাৎ নত মস্তিষ্ক হয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল হৃদের সাথে চোখাচোখি হয়ে যাওয়াতে। উফ, কে লজ্জায় আড়ষ্ট হওয়া মায়া নিজের শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে পেঁচাতে শ্রেয়ার পেছনে হেঁটে আবারও ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। পুনরায় হৃদের শান্ত চোখে চোখ মিলাতে মায়া আবারও সেই একই কাজ করলো। এবার মায়া সরাসরি তাকালো না বারবার হৃদের সাথে চোখাচোখি হয়ে যাওয়াতে, বরং মায়া আর চোখে হৃদকে দেখে হাঁটতে লাগলেন। হঠাৎই আকস্মিক ধাক্কা খায় শ্রেয়ার পিঠের সাথে। মায়ার নাক শ্রেয়ার মাথায় ঢুকে যেতেই হকচকাতেই নাকে হাত ঘষে মায়া। এতক্ষণ মায়া অন্যমনস্ক হয়ে হাঁটায় হঠাৎ শ্রেয়া দাঁড়িয়ে যাওয়াটা লক্ষ্য করেনিও। হৃদের সামনে এমন কাণ্ড ঘটায় মায়া লজ্জায় পড়ল। এক হাতে নাক ঘষতে ঘষতে শ্রেয়ার দিকে তাকাতে শ্রেয়াও পেছন ফিরে মায়াকে কপাঠ গলায় বলল, কিরে পই, দিনে দুপুরে প্রতিবন্ধীদের মতো ধাক্কা খাচ্ছিস কেন? কোনো সমস্যা? মায়া মাথা নাড়িয়ে না বোঝালো ওর কোনো সমস্যা নেই। অবুঝ শ্রেয়া বুঝলো না মায়ের মতিগতি, বরং স্বাভাবিক ন্যায় মায়ের বাহু চেনে কাজ ছাড়িয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, পিছনে হাঁটছিস কেন? চল আমার সাথে। মায়াকে নিয়ে শ্রেয়া স্টেজের একপাশে কোনায় দাঁড়ালো। সামনেই স্টেজে একদল ছেলে মেয়ের গ্রুপ ডান্স করছে। শ্রেয়া হাতের তালি দিতে দিতে হইচই করে সে ডান্স এনজয় করছে। মায়াও হাত মেলাচ্ছে, তবে সে উৎফুল্ল নয়, বরং ভীষণ অমনোযোগী। সকল মনোযোগ
সকল মনোযোগ এই মুহূর্তে ছাদের উপর কোণায় দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। হৃদের অবস্থাও সেম, হাতের গ্লাসটায় চুমুক দিচ্ছে আর মায়ের দিকে সে তখন থেকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া যতবার হৃদের দিকে চোখ তুলে তাকাচ্ছে ততবারই দৃষ্টির মিল ঘটছে আর মায়া লজ্জা পাচ্ছে। হৃদ খুবই মনোযোগ দিয়ে মায়ের সেই লজ্জা মিশ্রিত মুখটা পরখ করছে। আয়ন সবে এসেছিল ছাদে জুয়ের খোঁজে। এতক্ষণ রাদীপ আসিফের ব্যান্ডেজ করেছিল। সকল ঝামেলা মিটিয়ে মাত্র অবসর হলো। জুয়ের সাথে তার দেখা করার কথা ছিল সেই সন্ধ্যার দিকে, অথচ এখন রাত 9টা বাজতে চলল, এখনও সে দেখা করতে পারেনি। এর মাঝে আয়ন ছাদে ওঠার সময় নিচে আরিফকে দেখেছিল ড্রাইভারকে বলতে তাদের যাওয়ার গাড়িগুলো বের করতে। হয়তো এখন চলেও যাবে তারা। যাওয়ার আগে জুয়ের সাথে একটু দেখা করা দরকার আয়নের। আয়ন কপালের একরাশ চুলকে জুইয়ের খোঁজ করতে গিয়ে দেখলো সেজুতির পাশে জুই দাঁড়িয়ে ডান্স এনজয় করছে। আয়ন সেদিকে এগোতে গিয়েও এগোলো না, আশেপাশে মানুষের ভিড় বেশি। এই মুহূর্তে জুইকে ডেকে দেখা করাটা ভালো দেখাবে না বলে আয়ন মত বদলালো। ফিরে আসতে চেয়ে চোখ পড়লো মায়ের দিকে। আয়ন হালকা কপাল কুঁচকালো। মায়ের মতিগতি বোঝার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো মায়াকে। দেখা গেল মায়া অকারণে বারবার লজ্জায় সিটিয়ে যাচ্ছে, আবারও মিটমিট করে হেসে কোণায় তাকাচ্ছে। আয়ন মায়ার লজ্জা আর মিটমিটে হাসির সুর ধরে চট করে বুঝে গেল আজ প্রকৃতিতে প্রেমের লক্ষণ। কিন্তু মায়ার এত প্রেম আর ভাবসাব কার সাথে? হৃদ কি জানে তার বউ প্রেমে পড়েছে অন্য কারো? যদি জানে তাহলে তাণ্ডব তো আজ একটা এখানে হয়েই যাবে নিশ্চিত। আয়ন মায়ার দৃষ্টি অনুসরণ করলো। কে জানের মায়া ছেড়ে হৃদ খানের বউয়ের দিকে নজর দিল সেটা দেখতে চাইল। তারপর চট করে ঘাড় ঘুরিয়ে মায়ের দৃষ্টি অনুযায়ী ছাদের কোণায় তাকাতেই দেখলো হৃদ দাঁড়িয়ে লেমন জুসের গ্লাসটা নিয়ে। আয়ন মুহূর্তে হেসে ফেলল। আগুন দুই দিক থেকে লেগেছে তাহলে। সে এবার একটু কেরোসিন ঢেলে আগুনটা না হয় আরও বাড়িয়ে দিল। আয়ন স্টেজের দিকে না গিয়ে উল্টো পথে হৃদের কাছে গেল। হৃদের পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে হিয়ালি করে বলল, কিরে ভাই, যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে বউকে চোখ দিয়ে প্রেগনেন্ট করে ফেলবি। নজর দিস কেন? চোখ সরা। হৃদ অনেকটা বিরক্তি নিয়ে আয়নের দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ ঘুরালো মায়ের উপর। আয়ন হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াকে দেখলো সেও। তারপর পুনরায় হৃদের দিকে তাকালো। কিছু একটা ভাবতেই আয়নের মনে একটা প্রশ্ন জাগলো। মায়া কি হৃদের ব্যাপারে সব জেনে গেছে? কিন্তু কিভাবে? হৃদ কি সব বলে দিয়েছে? ভাবনাটা আয়নের মাথায় আসতে চট করে হৃদকে প্রশ্ন করে জানতে চেয়ে বলল, মায়া কি তোদের সম্পর্কের কথা জেনে গেছে হৃদ? হৃদ মায়ের দিকে দৃষ্টি স্থির রেখে অন্য মনা গলায় বলল, বুঝতে পারছিস না তো? তবে মতিগতি তো তাই বলছে। কিছু বলেনি মায়া? না। তুই জানতে চেয়েছিলি? না। তাহলে? কিছু না। মায়া কি কিছু না জেনেই তোর সাথে প্রেম করছে? হৃদ তৎক্ষণাৎ আয়নকে উত্তর না দিয়ে চট করে তাকালো আয়নের মুখের দিকে। ওরা প্রেম করছে মানে? হৃদ কৌতূহল নিয়ে জানতে চেয়ে আয়নকে বলল, আমরা প্রেম করছি। হৃদের কথায় আয়ন শত ফুর্তির সাথে বলল, হ্যাঁ, তোদের দুজনের মতিগতি দেখে তো তাই বলছে। এই মুহূর্তে তোদেরকে দুজনকে যে কেউ দেখলে বলে দেবে তোদের মধ্যে গভীর প্রেম সম্পর্ক চলছে। হৃদ সামনে ঘুরে মায়ের দিকে তাকিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে বলল। আয়ন হৃদের দিকে একটা ভুরু উঁচিয়ে তাকিয়ে বলল, কি তোরা কি সত্যি রিলেশনে আছিস হৃদ? আমি বলতে পারছি না, সব ম্যাডাম জানেন। ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা করো সে আমার সাথে রিলেশনে আছে কিনা। হৃদের ঘুরপ্যাচের কথায় আয়ন বুঝতে পারল হৃদ এখনও নিজের সম্পর্কে মায়াকে কিছু বলেনি। কিন্তু মায়ার হৃদের প্রতি হঠাৎ এই আকর্ষণটা কিসের? যদি না চেনে হৃদকে, নাকি মায়া জানে হৃদের সম্পর্কে? শুধু হৃদই বুঝতে পারছে না মায়া হৃদকে চিনতে পারছে কিনা। আচ্ছা, হৃদ যদি জানে মায়া তার স্বামীকে চিনতে পেরেছে তাহলে হৃদ কি করবে? ওইদিকে শশীকেও নিয়েও হৃদের পরিবারের বিয়ের কথা হচ্ছে। আয়ন সেটা নিজ থেকে শুনে এসেছে। ফাহাদদের বিয়েটা হয়ে গেলে হৃদ আর শশীর বিয়েতে হাত দেবেন হেনা খান। তাহলে মায়ের কি হবে?
আয়নের মনে একটা প্রশ্ন জাগলো। সে কৌতূহলী হৃদকে প্রশ্ন করে বলল, যদি জানিস মায়া তোকে চিনতে পেরেছে তাহলে কি করবি? সংসার করব। মানিক, তুই সংসার করবি? হ্যাঁ। যদি মায়া না মানে তোর সাথে সম্পর্ক ভাঙতে চায় তাহলে যেতে দিবি? রাতের শেষ প্রহরে ঘোরের কাঁটা ভোর 4টার দিকে। ধরণীতে আজান পড়তে আরও অল্প সময় বাকি। মাত্র মুক্তার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মেয়েরা যার যার রুমে গিয়ে শুলো গাদাগাদি করে। আজ বিয়ে বলে কথা, তাই বাড়ির বড়দের চোখে ঘুম নেই। আরিফ সহ তার বাবা চাচারা সবাই বিয়ে বাড়ির খাবার দিকটা সামলাচ্ছে। গরু জবাই থেকে শুরু করে বাবুর্চি কাজের পরিশোধ করতে এক একজন। বাড়িতে বড়রা ছাড়া বাকি সবাই ঘুমিয়ে যাচ্ছে একটু আরামের জন্য। রুম অল্প সংখ্যক হওয়ায় মানুষের সংখ্যা বেশি। প্রত্যেকটা রুমেই মেহমানরা গাদাগাদি করে শুয়েছে। মায়া আর জুয়ের রুমে ওদের দুজন ছাড়া আরও 5 সদস্য উপস্থিত। বাকি 5 জন মায়া আর জুয়ের স্কুল ফ্রেন্ড। 7 সদস্যের মেয়েরা এলোমেলোভাবে রুমের খাটে আর নিচে জায়গা করে শুলো। মায়ার জায়গা হলো নিচে। জুই ক্লান্তিতে আজ আর ফোনের খোঁজ করলো না, বরং অনেকটা অভিমান নিয়ে ফোনে কথা না বলে শুয়ে পড়েছে খাটের এক পাশে। আজ জুয়ের ফোনে কথা না বলার কারণটা হলো রাদীপ বিয়ে বাড়িতে উপস্থিত থেকেও জুয়ের সঙ্গে কথা দেখা করেনি। সেই জন্য জুই অভিমানে অভিযোগ তুলে ফোন আলাপ না করে ঘুমিয়ে পড়েছে। মায়া মাত্র গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলো। ডিম লাইটের আলোয় দেখলো বান্ধবীদের রুমে এলোমেলোভাবে ঘুমিয়ে থাকতে। মায়ার মাথায় তোয়ালে পেঁচিয়ে পা টিপে টিপে ড্রেসিং টেবিলের সামনে গেল। রুমের নিচে শোয়ার জায়গা করায় মায়া অন্ধকারে হাঁটতে একটু অসুবিধা হলেও বটে। মায়ার সাথে নিচে সুমি আর মাইশা শুয়ে। বাকি 4 জন আড়াআড়িভাবে জুয়ের সাথে খাটে গাদাগাদি করে ঘুমিয়ে। মায়া ড্রেসিং টেবিলের উপর থেকে গায়ের ওড়নাটার সাথে ফোনটাও হাতে নিল। চার্জার থেকে খুলে মাথায় পেঁচিয়ে রাখা তোয়ালেটা খুলতে খুলতে আবছায়া অন্ধকারে হাঁটলো রুমের বারান্দার দিকে। তোয়ালেটা বারান্দার একপাশে মেলে দিয়ে ভেজা চুল পিঠে ছড়িয়ে ফোন নিয়ে বসলো বেতের মোড়ায়। ফোনের ডায়াল নাম্বারে ফটাফট হৃদের মুখস্থ নাম্বারটা টাইপিং করে কল মিলিয়ে কানে ধরলো। ভোর 4টার দিকে হৃদ মায়ের কল রিসিভ করবে কিনা তা না জেনেই কল দিল মায়া। তবে মায়ার বিশ্বাস আজ মায়ের কলটা রিসিভ হবে। আজ হৃদ মায়ের প্রতি অভিমান করে মায়াকে দূরে সরিয়ে রাখবে না। মায়া জানে এত রাতে হয়তো হৃদ ঘুমিয়ে আছে, কিন্তু মায়ের ভেতরকার অস্থিরতা ছটফটে সে ঘুমাতে পারছে না বলেই হৃদকে কল দিয়ে বসলো। যবে থেকে মায়া বুঝতে পেরেছে হৃদ মায়ের নিখোঁজ স্বামী হয়, তখন থেকেই মায়া ব্যাকুল হয়ে আছে হৃদের সাথে একটু কথা বলবে বলে। এমন না মায়া হৃদকে বলে দিবে যে সে হৃদকে চিনতে পেরেছে স্বামী স্বরূপ। মায়া এমন কিছুই করবে না। হৃদকে ভুলেও জানতে দিবে না যে মায়া সবটা জেনে গেছে। বরং মায়া সেই আগের মতোই অচেনা একজন হয়ে থাকবে আর হৃদকে জ্বালাবে। এই লোক মায়াকে কম হেনস্থা করেনি। সবটা জেনেও চুপচাপ অজানা হয়ে বসেছিল। মায়াকে সাহায্য করার নাম করে নাকে দড়ি দিয়ে ঘুরেছে। এবার মায়াও হৃদকে হেনস্থা করবে, তবে অন্যভাবে। হৃদ মায়াকে শারীরিকভাবে কষ্ট দিত আর মায়া হৃদকে মানসিক কষ্ট দিবে। এই লোকের কলিজা জ্বালিয়ে পুড়ে ছাই করলেও মায়ার নামও মায়া না। এই লোকের জন্য মায়া কি না করলো। শেষ পর্যন্ত সে স্বামীর খোঁজ করতে গিয়ে এই লোকের পায়ে পড়ল। অথচ মায়ের স্বামী সে নিজেই ছিল। মায়ের অস্থির ছটফট দেখে পৈশাচিক আনন্দ নিয়েছে। এবার মায়াও ছেড়ে দিবে না, সহজে ধরা দিবে না এই লোককে। মায়া কিছুই জানে না। অজানা হওয়ার ভান করে এই লোকের কলিজা ছিঁড়ে খাবে। পরকীয়ার প্রস্তাব দেয় না মায়াকে। ঠিক আছে, মায়াও এই লোককে বোঝাবে যে পরকীয়া কাকে বলে। মায়া বেতের মোড়ায় পা ঝুলিয়ে বসলো। 2 পা দোলাতে দোলাতে পরপর হৃদকে কল দিল। প্রথমবার কলটা রিসিভ না হলেও দ্বিতীয়বার ঠিকই হলো। মায়া কিছু বলার আগে ওপাশ থেকে মিষ্টি স্বরের একটি মেয়ের সালাম ভেসে আসলো। মায়ের বুকটা মুহূর্তেই ধুক করে উঠল। হৃদের ফোনে মেইলে কণ্ঠ শুনে থমকে বসলো। অজানা ভয়ে বুক ভারী হলো। উৎফুল্লতায় দোলানো 2 পা দুটো থেমে গেল। কান খাড়া হলো, দৃষ্টি কুঁচকে আসলো। মায়ের নিশ্চুপতা বুঝে ফোনের ওপাশ থেকে আবারও মিষ্টি কণ্ঠের স্বর ভেসে আসলো। হ্যালো, কে বলছেন? আমাকে শুনতে পাচ্ছেন?
মায়ের কুচকানো ভুরু সোজা হলো। এতে রাতে হৃদের ফোন কার কাছে হতে পারে ভেবেই তীক্ষ্ণ গলায় পাল্টা প্রশ্ন করলো। আপনি কে? আমি শশী। আপনি কে মিস? শশীর পরিচয় পেয়ে মায়া বুক ভারী হলো। অজানা কষ্টে কণ্ঠে কথা আটকে আসলো, ঠোঁট কাঁপলো কান্নায়। শশীর সাথে হৃদের সম্পর্কের কথা মায়া আগেও অনেকবার শুনেছিল, কিন্তু তখন মায়া তেমন একটা পাত্তা দেয়নি এই বিষয়ে, কারণ মায়া তখন জানতো না হৃদ খান মায়ার নিখোঁজ স্বামী হয় সেটা। মায়া আজ খান বাড়িতে যাওয়া অব্দি চাইতো হৃদের সাথে শশীর বিয়ে হোক, কিন্তু এখন সেই একই চিন্তা করতে গেলে মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় মনে হয়। মায়া এখন আর তেমন কিছুই চায় না। মায়া নিজের স্বামীকে না দেখে এতই ভালোবেসেছিল যে সামনে হৃদ খান হোক আর যেই হোক না কেন, মায়া সাদরে নিজের স্বামী হিসাবে সেই মানুষকে গ্রহণ করত। কিন্তু তাই বলে মায়ার কোনো দুশ্চরিত্র মানুষকে স্বামী হিসাবে মানবে কখনোই না। এখন তো ভোর 4টার দিকে, এত রাতে হৃদের ফোন শশীর কাছে, মানে শশীও হৃদের সাথে আছে। দুজন একত্রে কি করছে? আচ্ছা, দুজন কি একই রুমে? দুজনের সম্পর্ক এতটা ডিপ হয়ে গেছে? মায়া কি দুজনের মাঝে চলে আসলো? মায়ার ধ্যান আবারও ভাঙলো শশীর মিষ্টি স্বরে কথায়। শশী সেই আগের ন্যায় মায়ার উদ্দেশ্যে বলল। হ্যালো মিস, শুনছেন? পারছেন আমাকে? জি আপু। কাকে চাই আপনার? উনি কোথায়? শশী সন্দিহান গলায় জিজ্ঞেস করে। উনি কে? ফোনটা যার সে কোথায়? জি, সে রুমে। কিন্তু আপনি কে? ওনার ফোন আপনার কাছে আপু? হ্যাঁ, কিন্তু আপনি কে? ফোনে নামটা সেভ আছে আপু, সেখান থেকে দেখে নিন। ফোনে বেয়াদব্য নামে নাম্বারটা সেভ, কিন্তু হৃদ খানের তো বিয়ে হয়নি। আমি তার ফিয়ন্সে। তাহলে আপনি কে? আপনি ফিয়ান্সে? হ্যাঁ, কিন্তু টুট টুট করে মায়ার কলটা কেটে গেল। শশীর বাকি কথাগুলো শোনার আগেই মায়া কলটা কেটে দিয়েছে। শশী সত্যি বলছে, মায়া জানে হৃদ শশীর বিয়ে নিয়ে মায়া অনেকবার খান বাড়িতে কথা বলতে শুনেছে। তখন মায়ের এত গায়ে লাগেনি বিষয়টা, কিন্তু এখন বুক কাঁপছে এই একই কথাটা শুনতে। হাহাকার করে জ্বলছে মায়ার মন। মায়ার হঠাৎ করেই যেন কিছুই ভালো লাগছে না। অসহ্য তেতো ভরে উঠল মন। হাতের ফোনটা ঠাস করে ফেললো পাশের চেয়ারটায়। মাথা ঝুঁকে দু হাতে মুখ ঢেকে নিঃশব্দ ফুঁপে উঠল। আর তাতেই মায়ার ভেজা চুল পিঠ গলিয়ে পড়ল ফ্লোরে। চুলের সিক্ত পানিতে ফ্লোর স্যাঁতস্যাঁতে ভেজা হলেও মায়ের সেদিকে লক্ষ্য করলো না। নিজেকে শুধু তৃতীয় পক্ষ মনে হলো। দুটো মানুষের সম্পর্কে সে তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে এমন, যার কোনো মূল্য নেই। একটা সম্পর্কের তৃতীয় ব্যক্তি শুধু আগাছার ন্যায় হয়, যাকে মানুষ তুচ্ছ মনে করে, দিন শেষে উগড়ে ফেলে অপ্রয়োজনীয় জিনিসের মতন। মায়া নিজেকে শুধু তাই মনে হলো হৃদ আর শশীর সম্পর্কে। হবে নাই কেন? এই ভোরে শশীর হাতে হৃদের ফোনটা থাকা মানে দুজন এই রাত্র পর্যন্ত একত্র আছে। মায়া কি কোনো ভুল পথে পা বাড়ালো? হৃদ খান কি দুই নৌকায় পা দেওয়া মানুষ? বউ রাখবে আবার গার্লফ্রেন্ডও চালাবে? মায়া তো স্বেচ্ছায় হৃদ খানের মতন মানুষের সাথে জড়াতে চায়নি, কিন্তু মায়ের ভাগ্য মায়াকে বাজেভাবে জড়িয়ে ফেলেছে এই সম্পর্কে। মায়া এখন কি করবে? হৃদ খান যদি শশীকে বিয়ে করতে চায়, তাহলে মায়ার কোনো ক্ষমতা নেই সেটা ঠেকানোর। তাছাড়া দেখা গেল হৃদ খানের সঙ্গে শশীর মতন পারফেক্ট কাউকেই মানায়। শশী পড়াশোনায় ওয়েল এডুকেটেড, দেখতেও মায়ার থেকে উঁচু, লম্বা আর সুন্দর। হৃদের হাইটের সাথে যায়। সবচেয়ে বড় কথা, মায়া মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ মেয়ে। শশী মতন অসাধারণ টাকা পয়সাওয়ালা পরিবারের কেউ নয় সে। হৃদ খানের বংশ স্ট্যাটাসের সাথে শশীর মতন কাউকেই মানায়, মায়াকে নয়। মায়া শুধু শুধু অমন মরীচিকা পিছনে ছুটতে নিজের আত্মসম্মান খোয়াচ্ছে। মায়াকে কখনো হৃদ খানের বড়লোকি পরিবার মেনে নিবে না। তারা শশীকেই হৃদের বউ হিসেবে খান বাড়িতে চায়। মায়া শশীর সম্পর্কে শুধু তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে, এর বেশি কিছুই নয়। যতই হৃদ খান মায়ার প্রতি আগ্রহ দেখাক না কেন, শশীর সাথে যে হৃদের একটা সম্পর্ক আছে সেটা তো মিথ্যা নয়। এই সম্পর্কের কথা সবাই জানে, এমনকি হৃদ নিজেও কখনো অস্বীকার করেনি শশীর সাথে এই সম্পর্কটা নিয়ে। এমনটা তো হতেই পারে হৃদ মায়াকে বউ
হিসেবে চেনার পর মায়ার প্রতি ইন্টারেস্ট ফিল করায় শশীর সাথে চিট করছে। সে আসলে দুই নারীতে আসক্ত। এখন মায়ের চরিত্র না হৃদ খান থেকে এখন মায়ার উচিত না হৃদ খানের থেকে নিজেকে দূরে রাখা? অবশ্যই উচিত। যে লোক বউ রেখে এত রাতে গার্লফ্রেন্ডের সাথে রাত কাটায় সেই লোক আর যাই হোক না কেন সে মায়ের স্বামী হতে পারে না। মায়া জীবনে সে সবাইকে ক্ষমা করবে, কিন্তু এমন কোনো লোককে গ্রহণ করবে না যে শরীরের তাড়নায় অন্য নারীকে ছুঁয়ে দেয়। দরকার হলে মায়া নিজের জান দিবে, তারপরও নাম দিবে না। সে এই হৃদ খানকে কখনো গ্রহণ করবে না যদি শশীর সাথে হৃদের রাত কাটানোর বিষয়টা সত্যি হয়। বিয়ে বাড়িতে এত হইচইয়ের মাধ্যমে মায়া চুপচাপ। বিয়েতে মায়ার মধ্যে খুবই বেশি উৎফুল্লতা না দেখা গেলেও একদমই নীরবতা দেখা যায়নি। সবার মতো করেই বোনের বিয়েতে সাজগোজ করলো। সুন্দর দেখতে একটা পাকিস্তানি জামা পরলো সাদার মধ্যে। জুইও সেম তাই পরলো। মায়ার মাথায় হিজাব করতে গিয়েও করলো না হৃদের কথা মনে করে। হৃদের তো শশীর সাথে সম্পর্ক আছে, তাহলে মায়া কেন হৃদের কথা মেনে হিজাব পরবে না? মায়া অনেকটা জেদ ধরেই হিজাব পরল না, বরং বিয়ের গেটের বরের সাথে হৃদকে দেখতে না পেয়ে আরও হতাশ হলো। মায়া প্রথম থেকেই জানতো হৃদ বিয়ে বাড়ির ঝামেলার মধ্যে সে আসবে না, হলো তাই। কিন্তু তারপরও মায়ের অবুঝ মন হৃদের অনুপস্থিতিতে আরও বেশিয়ে গেল। গাল ফুলিয়ে পার করলো সম্পূর্ণ বিয়েটা। দেখা গেল বরযাত্রীতে ফাহাদের সঙ্গে সকলেই উপস্থিত ছিল, এমনকি আয়ন, রাদিফ এই দুইজনও ছিল। তাহলে সবার সাথে হৃদ আসলে কি এমন হতো? এই হৃদের জন্য আসিফও কোথাও যেতে পারে না, নিজে যায় না, আবার আসিফকেও যেতে দেয় না। মন খারাপে মায়া বউ বিদায়ের সময় বরযাত্রীর সঙ্গে যেতে বেঁকে বসলো। যাবে না বলে, মায়া যাবে না বলে জুইও মানা করলো যেতে। এদিকে মায়ার মা জুইকে মুক্তার সঙ্গে যেতে আদেশ করলেও মায়াকে যেতে কড়াকড়িভাবে নিষেধ করলো। সামনে মায়ার বিয়ে, এই অবস্থায় মায়াকে কোথাও যেতে দেওয়া দৃষ্টিকটু দেখায় বলে তিনি যেতে নিষেধ করলো। কিন্তু জুই মায়াকে ছাড়া একা কোথাও যাবে না। নারাজ বলে বাধ্য হয়ে মায়াকে যেতে দিলেন তিনি। নাদিম অবশ্যই মায়ার যাওয়া নিয়ে তেমন আপত্তি জানায়নি, বরং সে নিজ থেকে মায়ার যাওয়া নিয়ে আরিফ অনুরোধ করে জানায়। মায়া ছোট মানুষ, বড় বোনের বিয়ের আনন্দ যেন মাটি না হয়, সেজন্যই মায়াকে বরযাত্রীর সঙ্গে যেতে দিতে। নাদিমের পরিবারে মায়ার বোনের শ্বশুর বাড়িতে যাওয়া নিয়ে কোনো আপত্তি নেই, এটাও শিওর করে। মায়ার মন খারাপের উদাসীনতা আকাশ সম হলো যখন দেখলো মায়ার পাশের সিটে শশী বসেছে। মায়াকে দুঃখের সাগরে ভাসিয়ে কি সুন্দর হাসি হাসি ভাবে ভদ্রতা দেখিয়ে মায়ের সঙ্গে কথা বলছে শশী। মায়া যতই শশীর সাথে কথা বলতে ততই যেন হতাশ হচ্ছে। মায়ের মনে হচ্ছে শশীর থেকে পারফেক্ট মেয়ে আর হতেই পারে না। কথাবার্তায় আচার ব্যবহারে যথেষ্ট ভদ্র। এই যে মায়া এত মন খারাপ করে বসে আছে সেটা কিভাবে যেন শশী বুঝতে পেরেই মায়াকে হাসানোর চেষ্টা করছে। অথচ মায়া শশীকে কিভাবে বলবে যে সে আসলে শশীর জন্যই মন খারাপ করে বসে আছে? মায়ার নিজেকে খুব ছোট মনে হলো। কষ্টে বুক ভারী করে তাকালো কোলের উপর শশীর ফর্সা হাতটার দিকে। কি সুন্দর ঝলঝল করছে। মায়া শশীর হাতের সাথে নিজের হাত তুলনা করলো। মায়ার হাতটা হলুদে ফর্সা বলে মায়ার মন কেমন অসন্তুষ্ট হলো। শশীর মতন সাদা ফর্সা হলেই তো মায়া শশীর বরাবরই হতে পারত। মন খারাপে সারাটা রাস্তা মায়া ঘুমের ভান ধরল। মন খারাপে সারাটা রাস্তা মায়া ঘুমের ভান ধরে শশীকে এড়াতে জুইয়ের কাঁধে মাথা ফেলেছিল, কিন্তু শশী মায়ের কষ্টটা দ্বিগুণ বাড়িয়ে জুইয়ের কাঁধ থেকে মায়ের হাতটা নিজের কাঁধে নিল যাতে জুইয়ের কষ্ট না হয়। শশীর এত ভালো আচরণে মায়া সত্যিই কেঁদে বসলো। ঘুমের মধ্যে ফোপানোর শব্দে শশী তাড়াহুড়োয় মায়ের কাঁধ চেপে খুলে মুখ তুলে জিজ্ঞাসা করতে লাগলো মায়ের কি হয়েছে, কেন কান্না করছে সে। মায়াকে নিয়ে শশীর এত অস্থিরতা দেখে মায়ার কান্নার বেগ আরও বাড়ল। মায়া কিভাবে বোঝাবে শশীকে যে ওকে দেখেই তো মায়ের কান্না পাচ্ছে? রাত 9টা পেরিয়ে 10টার ঘরে।
ফাহাদের 3 তলা বাড়িটি মেহমানের ঠাসা। বাড়ির বড়রা নিজ তলায় মেহমানদের খাবারের তদারকিতে ব্যস্ত। মুক্তাকে বসানো হয়েছে ফাহাদের পাশের ঘরটায়। মায়া জুই এতক্ষণ মুক্তার সাথেই বসেছিল, কিন্তু মুক্তাকে এখন ফ্রেশ করাতে এসেছে ফাহাদের কাজিন ভাবিরা। সেই জন্য মায়া আর জুই সেজুতির সঙ্গে দোতলায় ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। মায়ার মন খারাপে জুইয়ের পাশে চেপে বসে ফাহাদের বাসায় এসেও মায়া অবুঝ মন হৃদের খোঁজ করছিল, কিন্তু আয়ানের কাছে জানতে পারলো হৃদ বিয়ে বাড়িতে আসেনি, তার এসব পছন্দ না। মায়া যে ফাহাদের বাড়িতে আসলো, তারপরও তাকে একটা বার দেখতে আসলো না হৃদ। আসলে মায়া ঠিকই ভাবে হৃদ খান মায়াকে পছন্দ করে না। মায়ার মন খারাপের মাধ্যমে সে যদি ট্রুথ আর ডেয়ার খেলার আয়োজন করে বসলো। সোফার টেবিলের উপর বোতল রেখে তাতে সবাই গোল হয়ে বসলো। মায়া অবশ্য খেলতে চাইল না, কিন্তু সে যদি মুখের উপর না করতে পারেনি বলে সেও চুপচাপ বসলো। খেলায় মায়া, জুই, সেজুতি, শ্রেয়া আর সেজুতির কয়েকজন কাজিন বোনদের মধ্যে চলল। একত্রে খেলা যখন জমে উঠল, তখন মায়াও নিজের মন খারাপের দুঃখ ভুলে গিয়ে আনন্দে মেতে উঠল। উৎফুল্লতা নিয়ে বোতল ঘুরিয়ে এক একজনকে ট্রুথ আর ডেয়ার দিল। শেষবার যখন জুই বোতল ঘোরালো, তখনই বোতলের ঘরের দরজা দিয়ে ড্রয়িং রুমে হাজির হলো হৃদ, রাদিফ, আয়ন। মেয়েদের খেলার হইচের মাঝে সবাই প্রথমে ছেলে 3 জনকে তেমন লক্ষ্য না করলেও শেষে যখন বোতল ঘুরে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকা হৃদের মুখোমুখি পড়ল, তখনই মায়ার দৃষ্টি গেল হৃদের দিকে। মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হৃদ মায়ার উৎফুল্ল মুখটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়া হৃদের তীক্ষ্ণ নজরে হঠাৎই গাল ফোলালো। সে যদি যখন বোতলটা তুলে আবারও রাউন্ড দিতে নেবে, তখনই বাধা দিল মায়া। সে যদি মায়াকে বাধা দিতে দিতে আপত্তি জানিয়ে বলল, আরে বোতলটা তো কারো দিকে ঘুরে পড়েনি মায়া, বোতলের মুখ তো দরজার দিকে ঘুরে আছে, তাহলে কাকে ধরবে তুমি? মায়া বোতলটার দিক অনুসরণ করে দরজার সামনে হৃদের দিকে এক পলক আর চোখে তাকিয়ে সেজুতিকে আঙুল দিয়ে হৃদকে দেখিয়ে বলল, এখন তোমার ভাইয়ের চান আপু, বোতল যার দিকে ঘুরেছে সে এখন উত্তর দিবে আপু। মায়ের কথায় সবাই ঘাড় ঘুরায় দরজার দিকে তাকালো। দরজার সম্মুখে আয়ন, রাদিফের মধ্যন্তে হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে উঠল। সে যদি ভয়ে মায়াকে আবারও বাধা দিয়ে বলল, আরে এসব কি বলছো তুমি? হৃদ ভাই কি আমাদের সাথে খেলছে নাকি যে বোতল ঘোরালেই হলো? তুমি ছাড়ো এসব, আমি আবার নতুন করে বোতল ঘোরাচ্ছি। মায়া জেদি গলায় সে যদি কে শুধিয়ে পড়ল। উনি উত্তর দিবে আপু। সে যদি কিছু বলার আগে শ্রেয়া মায়ার হাত চেপে বাধা দিয়ে বলতে চাইল, মায়া তুই হৃদ ভাইকে এসবের মধ্যে টানিস না বোন, হৃদ ভাই যে রাগী মানুষ, তোকে। শ্রেয়ার কথায় মায়ার দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলল, কাল রাতে কোথায় ছিলেন আপনি? মায়া প্রশ্ন করার ধরন প্রশ্ন কম, হৃদের থেকে কৈফিয়ত চাওয়া বেশি মনে হলো সবার। উপস্থিতি সবাই কেমন বিস্ময়ে মায়ের সাহসিকতার দিকে তাকিয়ে। শ্রেয়া তো ভেবেই নিয়েছে হৃদ মস্ত বড় একটা ধমক দেবে মায়াকে, অথচ মায়ের এমন অদ্ভুত প্রশ্নটা করার কয়েক সেকেন্ড পরও পরিবেশ নীরব। হৃদ কিছুই বলল না মায়াকে। মায়া তখনও অস্থির ন্যায় উত্তরের আশায় হৃদের মুখের দিকে তাকিয়ে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি খানিকটা নরম হয়ে আসলো। 6 সেকেন্ডের মাথায় নীরবতা ভেঙে হৃদ সবাইকে অবাক করে দিয়ে মায়ের অদ্ভুত প্রশ্নের উত্তর দিয়ে ঠান্ডা গলায় বলল, রাতে আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। কোন বাড়ি? নিজ বাড়িতে। সাথে কে ছিল? আসিফ। একা ঘুমিয়েছে? হ্যাঁ। সত্যি? হুম। কি প্রেম! আয়ন হৃদের পাশে দাঁড়িয়ে হেসে বিড়বিড় করে কথাটা বলল। চতুর হৃদ চট করে আয়নের কথাটা শুনেই ভুরু কুচকে তাকালো আয়নের দিকে।
আয়ন হৃদের দৃষ্টি বুঝে ফের গা জ্বালা ভাবে হাসলো। হৃদ বিরক্তি নিয়ে দৃষ্টি ঘোরালো মায়ের দিকে। মায়া কৈফিয়ত চাচ্ছে আর হৃদ কৈফিয়ত দেওয়ার মতন করে ভদ্রভাবে উত্তর দিচ্ছে। দেখে হতভম্ব হয়ে এক একজন হাঁক হয়ে গেল। একবার মায়ার দিকে তো অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদের জীবনে সে কাউকে কৈফিয়ত দিয়ে কথা বলেছে কিনা সন্দেহ, অথচ মায়া কৈফিয়তটা নেওয়ার মতো করে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে আর হৃদ তাল মিলিয়ে উত্তর দিচ্ছে। এর মাঝে মায়া আবারও কৈফিয়ত চাওয়ার মতো করে মিনমিনে গলায় বলল, কাল রাতে ফোন করেছিল আপনার? আসিফের কাছে। মিথ্যে। মায়া আর কিছু বলবে পাশ থেকে আয়ন ফোরন কেটে মায়াকে শুধিয়ে পড়ল। হৃদের ফোনটা রাতে আমার কাছে ছিল, আসিফ দিয়েছিল, আমি শশীকে দিয়েছিলাম রাখতে। হৃদকে ঘিরে মায়ের সকল ভুলগুলো সব মুহূর্তে ঝরঝর করে ভাঙা কাচের ন্যায় ভেঙে গেল। মায়ের সারাদিনে মন খারাপগুলো মুহূর্তে শেষ হয়ে গেল। উজ্জ্বল আলোর ন্যায় চকচকে করে উঠল মায়ের মুখশ্রী। ভুল ভেঙে যাওয়ার মুহূর্তে লাজুকতায় চট করে হেসে ফেলল মায়া। হৃদ দেখল মায়ের মুহূর্তে পরিবর্তন হওয়া মুখটা। কিছু একটা আঁচও করে ফেলল সে। মায়ের লাজুকতায় সিটিয়ে ফের হৃদকে কিছু বলবে পাশ থেকে শ্রেয়া বিস্ময় টেবিলের নিচ থেকে মায়ের হাত চেপে বাধা দিয়ে বলল, বোন এইবার থাম আর আগাস না। হৃদ ভাইরে তুই ট্রুথ আর ডেয়ার নিতে পর্যন্ত দিলি না, আর আগে গোয়েন্দার মতন প্রশ্ন শুরু করে দিলে। আরে ভাই, ট্রুথ নিলেও তো মানুষের একটার বেশি প্রশ্ন করা যায় না, আর তুই তো আসামির মতন জেরা শুরু কইরা দিছস ভাইয়ের সাথে। বোন তুই একটু থাম, নয়তো আমার ভাই রাইগা যাইব। মায়া সত্যি সত্যি থেমে যায় আশেপাশে সবার হতবাক দৃষ্টি দেখে। সবাই যে এতক্ষণ হৃদ মায়াকে লক্ষ্য করেছিল সেটা বুঝতে পারেনি মায়া। আরও লজ্জা ছিটিয়ে গেল। মায়ের ধ্যান ভাঙতে হাত বাড়িয়ে বোতলটা নিচের কাছে টানতে টানতে মিনমিন করে বলল, এবার আমি দিই। মায়ের বোতল রাউন্ডের মধ্যে হঠাৎ শশী আসলো ট্রেতে করে 3টা গ্লাসে করে পানি নিয়ে। আয়ন রাদিফের মতো করে হৃদকেও দেখলো সেই গ্লাসের পানি তুলে পান করতে। মুহূর্তেই মায়ের মন খারাপ হয়ে যায়, মুখে অন্ধকার ছেয়ে। হৃদ খালি গ্লাসটা ট্রেতে রাখতে রাখতে মায়ের অন্ধকার মুখটা পরখ করে নিল। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ক্লান্তিতে সবাই সকাল সকাল শুয়ে পড়েছে। মায়াদের থাকার অবস্থা হয়েছে মুক্তাদের পাশের রুমের সেজুতির সাথে। বিগত কয়েকদিনের বিয়ের ঝামেলায় সবাই আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল, তবে ঘুমিয়েছে কিনা জানে না। মায়া জুয়ের পাশ থেকে উঠে বসলো, ওড়নাটা গায়ে চাদরের মতন জড়িয়ে মাথায় কাপড় টানলো। উদ্দেশ্য 3 তলায় উকি মারবে। মায়া শুনেছে হৃদ 3 তলায় থাকছে। মায়া সেজুতিকে দেখলো শুয়ে শুয়ে ফোন চালাতে। মায়া মনে মনে একটা বুদ্ধি বের করে সেজুতিকে বলল মায়া উপরে যাবে শ্রেয়ার কাছে। শ্রেয়া মায়াকে সে মেসেজে করেছে 3 তলায় যেতে। দুজন মিলে একটু ছাদে হাঁটাহাঁটি করেই আবার চলে আসবে মায়া। সে যদি আর নিষেধ করলো না। মায়াকে যেতে দিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মায়া দোতলা ফ্ল্যাট থেকে বের হয়ে আশেপাশে তাকালো। মানুষের কলরব শোনা যাচ্ছে, তবে কম। হয়তো সবাই শুয়ে পড়েছে, এর জন্যই কম শব্দ পাচ্ছে মানুষের। মায়া আশেপাশে ফ্ল্যাটের দিকে তাকালো। সবগুলো ফ্ল্যাটের দরজা চাপানো ভিতর থেকে, ধাক্কা দিলেই খুলে যাবে এমনস্থ অবস্থায় মায়া ভয় করলো 3 তলায় যেতে। আবার শ্রেয়া 3 তলায় আছে ভেবে মনে সাহস জুগিয়ে আস্তে ধীরে হেঁটে গেল উপরে। ঠিক একইভাবে 3 তলার ফ্ল্যাটের দরজাগুলো ভেতর থেকে চাপানো ছিল বলে মায়া আস্তে করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আশেপাশে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমে তেমন কেউই নেই, সবাই যার যার মতো করে রুমে শুয়ে। মায়া জানে শ্রেয়া কোন রুমে শুয়ে সেজুতির সাথে যখন মায়া উপরে গিয়েছিল তখন দেখেছিল শ্রেয়া কোন রুমে শুয়েছে। এমনকি এটাও জানে হৃদের কোন রুমটায় থাকছে। মায়া ভাবলো শ্রেয়া রুমে যাওয়ার আগেই হৃদের রুমের সামনে একবার উকি মারবে, লোকটাকে যদি দেখা যায় সেই আশায়। ভাবনা অনুযায়ী মায়া শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের দরজার সামনে গেল। দরজাটা ভেতর থেকে চাপানো দেখে ফাঁক দিয়ে উকিঝুঁকি মেরে দেখতে চাইল ভেতরে কে। বেশ করে উকিঝুঁকি মেরেও যখন মায়া সুবিধা করতে পারলো না, তখন মায়া দরজার ফাঁকে এক চোখ রেখে উকি মারতেই পেছন থেকে কেউ মায়ার মাথা ঢোকা মারতে মারতে বলল,
হ্যালো ম্যাডাম, আমাকে খুঁজছেন? হৃদ কণ্ঠে চমকে ওঠে। তৎক্ষণাৎ ধরফড়িয়ে পেছন ঘুরতেই হৃদের প্রশস্ত বুকের সাথে মায়ার মুখ ঠেকে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে বাড়িটা খেয়েই মায়া পিছিয়ে যেতে চাইল, পিঠ ঠেকালো দেয়ালে। হৃদ মায়ার পিঠের সঙ্গে লেগে দাঁড়ানোতে কাঙ্ক্ষিত সেই ধাক্কাটা লাগে। হৃদ জানতো এমনটা হবে, সে জেনে বুঝে মায়ের সঙ্গে লেগে দাঁড়িয়েছিল। মায়া হঠাৎই হৃদের উপস্থিতি পেতেই ভয়ে বুকে থুপথুপিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিনে মিথ্যা বলে বলল, আমি তো শ্রেয়াকে খুঁজছিলাম, মনে করেছিলাম ওই রুমে শ্রেয়া আছে। তো পেয়েছেন শ্রেয়াকে? না। তো পেয়েছেন শ্রেয়াকে? শ্রেয়ার বদলে আমাকে দিয়ে চলবে? চাইলে আমার সাথে ঘুমাতে পারেন, আমার বেড কিন্তু পুরাই খালি। হৃদের কথায় মায়া উত্তর করলো না, শুধু লজ্জায় সিটিয়ে নত মস্তিষ্ক হয়ে দাঁড়ালো। গায়ের ওড়নাটা হাতে পেঁচিয়ে লজ্জা হাঁসফাঁস করলো। হৃদ মায়ের লজ্জা দেখে যা বোঝার বুঝে নিয়ে নিজের 2 হাত দেয়ালে ঠেকিয়ে মধ্যস্থে মায়াকে রেখে মায়ার মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসছেন, নাকি পাগলামো করতে করতে চলে আসছেন? বুঝিয়েন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ নয়।